সবাইকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদে। সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই হট্টগোল হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে ঢালাও বক্তব্য দেয়া হচ্ছে, যা পল্টন শাহবাগের মতো হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিপরীতে বিরোধী দল বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়। পরে গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে ওয়াকআউট করে তারা। আগামী মাসেই ঘোষণা করা হবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম দফার তফসিল, জানিয়েছে সিইসি। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, ডিসেম্বরে প্রথম দফায় নির্বাচনের আচরণবিধি ও আইনের খসড়া তৈরি হয়েছে। এর আগে সকালে সিইসি ও অন্য 3 কমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে সহায়তা কামনা করেন। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে নেপালে বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির চিত্র, বাড়ছে মৃত্যুর মিছিল। নিহতের সংখ্যা বেড়ে 362 জনে পৌঁছেছে। 800 পর্যটক সহ নিখোঁজ অন্তত 1400। তিব্বত সীমান্তেও হয়েছে ব্যাপক ক্ষতি। এদিকে নেপালে হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সহায়তার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই বিরোধী দলের করা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব নিয়ে সংসদে হট্টগোল হয়েছে। পুরো পরিস্থিতি নিয়ে হতাশা জানান স্পিকার। পরে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয় বিকেল 3টায়। শোক প্রস্তাবের পরই প্রশ্নোত্তর পর্ব শুরুতেই স্বাভাবিক থাকলেও শেষের দিকে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে তৈরি হয় হট্টগোল। আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন স্পিকার, তবে বিরোধী দল হট্টগোল করতেই থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জের দাবি তোলেন বিরোধী দলীয় নেতা। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। পুরো পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন স্পিকার। স্পিকার যখন বলে প্রতিটি সদস্য নিজের আসনে বসতে হবে, এই আইন, এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। এরপর আইন প্রণয়ন কার্যক্রম শুরুর আগে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান পয়েন্ট অফ অর্ডারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার কঠোর সমালোচনা করেন। পরে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলের সংবিধান নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন এবং সামনের দিনে তাদের আর ওয়াকআউট না করার আহ্বান জানান। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল। এর আগে প্রশ্নোত্তর পর্বে মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে সংসদে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গঙ্গা চুক্তি সমাপ্তির পর নতুন চুক্তি নিয়ে সরকার কমিটি গঠন করেছে। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। সংসদে উত্থাপিত সম্পত্তি হস্তান্তর বিল, মানবাধিকার কমিশন বিল, আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী 30শে আগস্ট পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরে প্রথম দফায় হবে নির্বাচন।
এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একথা জানান তিনি। এর আগে সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সিইসি এবং ৩ নির্বাচন কমিশনার বঙ্গভবনে যান। প্রায় ৪০ মিনিট তাদের মধ্যে কথা হয়। পরে নির্বাচন ভবনে ফিরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার জানান, ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন করতে প্রস্তুত ইসি। স্থানীয় নির্বাচনকে সুষ্ঠু করতে রাষ্ট্রপতির সহায়তা কামনা হয়েছে জানিয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আচরণবিধি ও আইনের খসড়া তৈরি হয়েছে। স্কুলের পরীক্ষা, দুর্গাপূজা এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই তফসিল ঘোষণা করা হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো শিডিউলটা ঘোষণা করতে পারবো, তাহলে আলটিমেটলি গিয়ে বছরের শেষে এবং কিছু কিছু কথা আগামী বছরে চলে যেতে পারে। সচিব মহোদয়ের সাথে কথা বলেছি যে নির্বাচনের জন্য যা যা করা দরকার সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলার জন্য। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। নিখোঁজ এখনও ১৪০০, এর মধ্যে অন্তত ৮০০ জনই পর্যটক। অন্যদিকে এই বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে ৩ জন মারা গেছেন। নিখোঁজ আছে অন্তত ৫৫৮ জন। নেপাল তিব্বত সীমান্তে বুধবার সকালে ভোতে কোশি নদীর পানি বেড়ে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভূমিধস। এতে কয়েকটি গ্রাম ভেসে যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়ছেই। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। হিমবাহ ধসে ভয়াবহ আকস্মিক এই বন্যা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, হিমবাহের নিচের একটি বড় অংশ ভেঙে শত শত মিটার নিচে উপত্যকায় আছড়ে পড়লে এই বিপর্যয় ঘটে। আজ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপাল সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ৩ মাসের জন্য দুর্যোগ কবলিত অঞ্চল ঘোষণা করেছে। এই ঘটনায় নেপালে নিখোঁজ আছেন ৯০০-র বেশি মানুষ। তাদের খোঁজে সরকার অন্তত ২০০০ সেনা মোতায়েন করেছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, রাসুয়া ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার যোগে উদ্ধার কার্যক্রম চলছে। নেপালের পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে ৬৪৪ জন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের বিভিন্ন দেশসহ অন্তত ২৬টি রাষ্ট্রের পর্যটক রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ হয়েছেন। বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নেপালকে $৫ লাখ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৩৪ জন অস্ট্রেলীয় ও ১০৫ জন ভারতীয় রয়েছেন। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়। তবে আরও বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষজন সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আকস্মিক এই বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে অন্তত ৩ জন মারা গেছেন। নিখোঁজের সংখ্যা বেড়ে ৫৫৮ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি নাগরিক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। এদিকে ভোতে কোশি নদী হয়ে ত্রিশুলি ও গণ্ডক নদী ধরে ভারতের বিহারে প্রবেশ করতে পারে তিব্বতের পানি। সে আশঙ্কায় বিহার ও উত্তরপ্রদেশে সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। এদিকে নেপালে আকস্মিক বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এ প্রস্তাব তুলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বন্ধুপ্রতিম দেশ নেপালের এই দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্ধার ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সংসদ সদস্যরা ১ মিনিট দাঁড়িয়ে শোক প্রস্তাব সমর্থন ও নীরবতা পালন করেন। নেপালের জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সব ধরনের সহযোগিতা প্রদানের প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে আমরা কোন প্রকারে কীভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ করেছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে
ক্ষমতাসীন দল বা সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয়। অধিবেশন কিভাবে পরিচালনা করা হবে এবং সংসদে দলীয় অবস্থান ও কৌশল কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এছাড়া সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সভার আলোচনায় স্থান পায় বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশন আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ ভবনের ক্যাবিনেট রুমে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ও স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি ছুটি এবং 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে অধিবেশন শুরু হবে। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত থাকলেও দেশ জুড়ে সংকট কাটেনি, বরং কোথাও কোথাও আরও বেড়েছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। 1 মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের পাম্পে চিত্র বদলায়নি, বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক পাম্পই সকাল 10টার পর মূল লাইনে গ্যাস পাচ্ছে না। 2-1টিতে অল্প চাপ পাওয়া যাচ্ছে, কিছু কিছু পাম্প মাসখানেক ধরে বন্ধ। সব মিলিয়ে সিএনজি অটোরিকশা, রাইড শেয়ার ও ভাড়ায় চালিত গাড়ির চালকদের দিন কাটছে তীব্র ভোগান্তিতে। আমাকে সিএনজির মধ্যে কিছু করে নেই, হ্যাঁ ওই কার্ড দেয়, ওইটা কার্ড দেয়, ওইটা কার্ড দেয়, হ্যাঁ অন্য মানুষের দেয়, কিন্তু আমাকে তো কিছু ব্যবস্থা করলো না। আমাকে তার ক্ষতি করতে আছে এই গ্যাস না দিয়া। আগে 5 মিনিট গ্যাস পাইতাম, 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগে। গ্যাসের লেগে স্যার আমরা তো এই দিনের মধ্যে 3বার 4বার লইতে হয়। 100 টাকার 80 টাকা 90 টাকা গ্যাস ঢোকে, 2 টিপ মাইরে আবার দৌড় দিতে হয়। জমাটাই তো কষ্ট, আমাকে বেতনও কষ্ট, ছেলে মেয়ে থাকতে বহুত কষ্ট, ঘর ভাড়া দিতে পারি না। রাতে মোটামুটি 11টার পর রাতে আবার একটু গ্যাস থাকে। এই যে আজকে টোটালি সকালবেলা একদম টোটালি মানে 8:30টার দিক থেকে একদম টোটালি অফ। মোট বিক্রি মানে কমে যাচ্ছে, মানে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। 4 ভাগে 3 ভাগই নাই, 1 ভাগ। এখানে আসলে আমাদের মালিক পক্ষরাও তো একটা টেনশনে। এদিকে গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে গ্যাসের সংকট থাকার সুযোগে সিরাজগঞ্জ, যশোর ও রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আজ কক্সবাজারের মহেশখালীর 2 এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে 700 থেকে 750 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার আরেকটি গ্যাসবাহী কার্গো পৌঁছালে সরবরাহ আরও বাড়তে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি সংকটে সহায়তা করতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সকালে সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের বৈঠক শেষে তিনি আরও জানান, বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করবে চীন। 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে, এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে। 28 সালের আগস্ট অথবা সেপ্টেম্বর ঠিক এরকম সময়ে তার জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত পরিচয় শনাক্ত হওয়া 9 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বিকেলে তাদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। ওই দুর্ঘটনায় নিহত হন 16 বাংলাদেশি কর্মী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাকিদের লাশও পরিচয় নিশ্চিত করে দেশে আনার প্রক্রিয়া চলছে। মাস্টাক রাহাতের রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবের রিয়াদে গিয়েছিলেন নওগাঁর ফরিদ শেখ। সেখানে গেল 9ই আগস্ট নিজ কর্মস্থলে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মারা যান ফরিদ। বিমানবন্দরে মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আমাদের ধরুন পরিবারের ভিতর আর ছেলে মানুষ মানে যে কামাই রোজগার করবে এই রকম পরিস্থিতি আর কারণে অনেক ঋণ পাতি করে ভাই পাঠাইছি, 4 বছর হলো ঋণ পাতি শোধ করতে পারে নাই।
ওই অগ্নিকাণ্ডে নিহত হন 16 বাংলাদেশি, এর মধ্যে ফরিদ সহ পরিচয় শনাক্ত হওয়া 9 জনের মরদেহ বিকেলে দেশে পৌঁছায়। তাদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁয়, বাকিদের 1 জনের নাটোর, অন্যজন রাজশাহীর বাসিন্দা। নিহতদের বেশিরভাগই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। সংসারে অনেক ঋণপাতি, অনেক কষ্ট করে দিয়েছে স্যার। অনেক আশা ছিল স্যার, এই আশা স্বপ্ন কি বলবো আর স্যার, বলার আর কিছু নাই। ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে তারা সবাই সৌদি আরব পাড়ি জমিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাসে তারা লাশ হয়ে আজকে দেশে ফিরল। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বাকিদের মরদেহ দ্রুত দেশে আনার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আরও 7 জনের ডেড বডি এখনও আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। যেহেতু একটি আগুন লেগেছিল এবং অত্যন্ত দুরবস্থায় হয়ে গিয়েছিল আমাদের যারা ওখানে কর্মরত ছিলেন ভাইরা, তো তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। বিমানবন্দর থেকে পরিবারের সদস্যরা নিহত প্রবাসীদের মরদেহ নিয়ে নওগাঁ, রাজশাহী ও নাটোরের উদ্দেশ্যে রওনা হন। কাল নিহতদের নিজ নিজ এলাকায় দাফনের কথা রয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। খেলার খবর। ফিফা আসিয়ান কাপের জন্য অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলা ফুটবলাররা। সকালে হোটেলে টিম ম্যানেজারের কাছে রিপোর্টিং করেন তারা। তবে বিদেশি লিগে খেলা ফুটবলাররা যোগ দেবেন পরে। কোচ থমাস ডুলির অধীনে কাল থেকেই শুরু হবে অনুশীলন। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। টপ অ্যান্ড টি20-তে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 23 রানের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। টস হেরে ব্যাটিংয়ে নেমে 0 রানে আউট হন এইচপি দলের ওপেনার জিসান আলম। এরপর দ্রুতই আরও 2 উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম ও সাব্বির রহমান করেন 90 রানের জুটি। আরিফুল করেন 71 ও সাব্বির অপরাজিত থাকেন 62 রানে। 5 উইকেটে 181 রান করে বাংলাদেশ এইচপি দল। জবাবে নিউজিল্যান্ড 12 ওভারে 2 উইকেট হারিয়ে 114 রান করে। 1 ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাকিবুল হাসান। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড এ দলের ইনিংস থামে 8 উইকেটে 158 স্কোরে। রাতের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই হট্টগোল। প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, পরিবেশ রক্ষার আহ্বান স্পিকারের। ডিসেম্বরে প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন, আগামী মাসেই তফসিল জানালেন সিইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোট সুষ্ঠু করতে সহায়তা কামনা। নেপালে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে 362, 800 পর্যটক সহ নিখোঁজ অন্তত 1400 মানুষ। সংসদে শোক প্রস্তাব গৃহীত, সহায়তার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।